হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেম অনলাইন ক্লাসেস। আজকে ইংলিশ পেডাগজি ক্লাস নাম্বার 11-এ আমাদের টপিক ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে আরোহী এবং অবরোহী পদ্ধতি। এই ক্লাসটি আজকে ইংলিশ পেডাগজির পাশাপাশি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সিডিপি রয়েছে, সেই পার্টটা একসাথে কভার করবো এখানে। অর্থাৎ দুটো পার্টকে একসাথে কম্বাইন করে এই আজকে ক্লাসটা করা হয়েছে। অর্থাৎ এখানে তোমরা ইংলিশ নোটসের পাশাপাশি বাংলাতে এটা ট্রান্সলেশনটা পাবে, অর্থাৎ তোমাদের বাংলা এবং ইংরেজি দুটো একসাথে এখানে কম্বাইন করে আজকে করানো হয়েছে। তো দেখো ইন্ডাকটিভ মেথডটা কি সেটা একটু আগে দেখে নিই। ইন্ডাকটিভ মেথড হলো দ্য ইন্ডাকটিভ মেথড অফ টিচিং মিনস দ্যাট দ্য টিচার প্রেজেন্টস দ্য রুল through situations and sentences and does guided practice. Then the learners do free practice. After that, the teacher deduces or elicits the full form from the learners themselves by themselves. আচ্ছা, আরেক সেকেন্ড প্যারাতে কি বলছেন বলছি, এটা সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সেকেন্ড প্যারাতে বলছে অ্যান ইন্ডাকটিভ অ্যাপ্রোচ টু টিচিং ল্যাঙ্গুয়েজ স্টার্টস উইথ এক্সাম্পলস অ্যান্ড আস্ক লার্নার্স টু ফাইন্ড রুলস। অর্থাৎ সবার প্রথমে কি করতে হবে, ইন্ডাকটিভ মেথডে যেটা বুঝতে হবে, ইন্ডাকটিভ বুঝলে ডিডাকটিভটা বুঝতে পারবে, বা ডিডাকটিভ বুঝলে ইন্ডাকটিভটা বুঝতে পারবে। দুটা কিন্তু কন্ট্রারি রয়েছে। অ্যান ইন্ডাকটিভ অ্যাপ্রোচ টু টিচিং ল্যাঙ্গুয়েজ স্টার্টস উইথ এক্সাম্পলস। প্রথমে উদাহরণ দেওয়া হবে। ঠিক আছে, মনে করো আজকে ক্লাসে গিয়ে আমি কি করাবো, আমি ন্যারেশন চেঞ্জ করাবো। তো ন্যারেশন চেঞ্জ করাতে গিয়ে আমি তাদেরকে বললাম না যে আজকে ন্যারেশন করাবো, বাট আমি ব্ল্যাকবোর্ডটা ইউজ করলাম। ব্ল্যাকবোর্ডে আমি একটা ডাইরেক্ট স্পিচ লিখলাম, তারপর সেটাকে ইনডাইরেক্ট স্পিচ লিখলাম। ঠিক আছে, তারপরে কি করলাম, আস্ক দ্য লার্নার্স টু ফাইন্ড দ্য রুলস। তারপর তাদেরকে আমি বললাম দেখো তো যে দুটো যে স্পিচ আমি লিখলাম তার মধ্যে কী কী পার্থক্য দেখতে পাচ্ছ, বা কী কী চেঞ্জেস তোমরা লক্ষ্য করতে পারছো। ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ আ ডিডাকটিভ অ্যাপ্রোচ দ্যাট স্টার্টস বাই গিভিং লার্নার্স রুলস, দেন এক্সাম্পলস, দেন প্র্যাকটিস। ডিডাকটিভে কিন্তু তার উল্টাটা হয়, অর্থাৎ প্রথমে বলে দেবো যে আজকে নারেশন করানো হবে, এটা ডাইরেক্ট স্পিচের নিয়ম, এটা ইনডাইরেক্ট স্পিচের নিয়ম, তারপর তোমরা এভাবে করবে। এটা হচ্ছে ক্লাসরুমে আমি বলতে পারি। সো দুটো দু রকমের হয়। সো ইন্ডাকটিভ যে মেথডটা রয়েছে সেখানে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমি নিয়ম সম্পর্কে জানাবো না, রুলস সম্পর্কে জানাবো না, বরঞ্চ আমি জানাবো একটা এক্সাম্পল দেওয়ার পর তারপর তাদেরকে সেটা থেকে রুলটা বের করতে বলবো এবং রুলটা তারপরে জানানো হবে। তো এটাকে বাংলা যদি ট্রান্সলেট করা হয়, বাংলা ট্রান্সলেটও করা হয়েছে, যেহেতু বললাম দুটোকে একসাথে কম্বাইন করে করানো হয়েছে এখানে। আরোহী পদ্ধতি, যেটাকে ইন্ডাকটিভ মেথড বলা হয়ে থাকে, এটি অবরোহী পদ্ধতির বিপরীত প্রক্রিয়া। অবরোহীটা আমরা জানবো এরপরে, ওটাও বিপরীত, এটা বিপরীত, প্রথমেই বললাম। এটির মূল কথা হলো জানা থেকে অজানাতে যেতে, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত। মূর্ত থেকে বিমূর্তটা কি, মনে করো আজকে আমি জানতে পারলাম যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, আমি সূর্যকে দেখতে পাচ্ছি, আমি পৃথিবীতে রয়েছি। বাট এই যে জ্ঞানটা, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথাও, এটা আমি বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে বিমূর্ত। অর্থাৎ যেটার কোনো বাহ্যিক রূপ নেই, কিন্তু সূর্যের একটা বাহ্যিক রূপ আছে, পৃথিবীর একটা বাহ্যিক রূপ আছে, তাহলে এটা হচ্ছে মূর্ত। ঠিক আছে, যেটা আমি দেখতে পাই সেটা মূর্ত। দেখতে পাই বলতে যেটার অস্তিত্ব রয়েছে পার্থিব, যেটা ম্যাটেরিয়ালিস্টিক, সেটা হচ্ছে মূর্ত। আর যেটা অ্যাবস্ট্রাক্ট যে ফিলিংটা সেটা হচ্ছে বিমূর্ত। সহজ থেকে কঠিনের দিকে যায় এবং উদাহরণ থেকে সূত্র, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, উদাহরণ থেকে সূত্রের দিকে যাবে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। বিশেষ থেকে সাধারণ মতে উপনীত হওয়া, এতে উদাহরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র সংজ্ঞা গঠন করতে হয়। অর্থাৎ প্রথমে উদাহরণটাকে আমি পর্যবেক্ষণ করব, জানবো, অ্যানালাইজ করব, তারপরে সেখান থেকে আমি সূত্রতে যাব। এই পদ্ধতিতে একটি প্রমাণিত সূত্রকে গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে গাণিতিক ক্ষেত্রে প্রযোজ্য হলেও বাংলা ব্যাকরণ পাঠদান এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। যেহেতু এটা বাংলা পাঠ করেছে সেজন্য বাংলা ব্যাকরণের কথা এখানে বলা হলো। তো আরোহী পদ্ধতি হচ্ছে উদাহরণ থেকে সূত্রতে যাওয়া, জানা থেকে অজানাতে যাওয়া, মূর্ত থেকে বিমূর্ততে যাওয়া, সহজ থেকে কঠিনে যাওয়া। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এটার যে ঠিক উল্টাটা রয়েছে, অর্থাৎ ডিডাকটিভ মেথডটা কি। ডিডাকটিভ মেথডের বাংলাটা এখানে করা রয়েছে, সেটাও তোমরা বুঝতে পারবে। দেখো ইন্ডাকটিভটা বুঝতে পারলে ডিডাকটিভটা বুঝতে একদমই সময় লাগবে না। ডিডাকটিভ লার্নিং ইজ আ মোর ইনস্ট্রাক্টর সেন্টার্ড অ্যাপ্রোচ টু এডুকেশন। Concepts and generalizations are introduced first to learners, followed by specific examples and activities to support learning. সবার প্রথমে কি করা হচ্ছে, তাদেরকে কনসেপ্টটা দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়মটা জানিয়ে দেওয়া হচ্ছে। ধরো ভয়েস চেঞ্জ করাচ্ছি আমি ক্লাসে, সবার প্রথমে ভয়েস চেঞ্জ করাতে গিয়ে আমি ওদেরকে গঠনের নিয়মটা জানিয়ে দিলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করতে হবে, এবং তারপর আমি যখন প্যাসিভে করবো তখন অবজেক্টটা সামনে চলে আসছে, অর্থাৎ অবজেক্টের জায়গাতে যে বসছে সে সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপর অক্সিলারি বসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটা ওইখানে অবজেক্ট হয়ে যাচ্ছে। তো অর্থাৎ প্রথমে আমি তাদেরকে গঠনের নিয়মটা বলে দিলাম, তারপর তাদেরকে উদাহরণ দিয়ে বলছি এবার তোমরা প্র্যাকটিস করো। কিন্তু ইন্ডাকটিভ মেথডের ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা হচ্ছিল,
প্রথমে আমি তাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ উদাহরণ দিয়ে তারপরে বলছিলাম বলো তো এখানে কী কী পরিবর্তন হচ্ছে। সে দু রকমভাবেই কিন্তু ক্লাসরুমে টিচিং করানো যেতে পারে। অর্থাৎ গ্রামার টিচিংয়ের কথা আমি বলছি, গ্রামার টিচিং করানো যেতে পারে বা যে কোনো বিষয় কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেও করানো যেতে পারে। ঠিক আছে, তো এটাকে যদি বাংলাতে ট্রান্সলেট করা যায় অবরোহী পদ্ধতিকে, তো কি বলছে, মূলত কোনো বিবৃতি থেকে সেটির মূল বক্তব্যে পৌঁছার জন্য গৃহীত প্রক্রিয়াকে অবরোহী পদ্ধতি নামে গণ্য করা হয়েছে। এটা পৌঁছানোর জন্য এই পদ্ধতিতে সূত্র থেকে উদাহরণে যাওয়া হয়, একদম ঠিক উল্টো। ঠিক আছে, আশা করি এই দুটো পার্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে অবরোহী এবং আরোহী পদ্ধতির। ব্যাকরণের কোনো সূত্রকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরলে তারা তা আয়ত্ত করবে, তারপর সেটিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ এবং দৃষ্টান্তের মধ্যে প্রয়োগ করে তার নির্ভুলতা নির্ণয় করতে পারবে। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে প্রথমে একটা অঙ্কের ক্ষেত্রে তাদেরকে বলে দেওয়া হলো যে পরিমিতির যদি অঙ্কগুলো আমরা বলি, ক্ষেত্রফল বা কোনো কিছুর পরিসীমা, এই সমস্ত নিয়ম আমি সূত্র দিয়ে দিলাম, তারপর সূত্রটা জানানোর পর তাকে আমি একটা অঙ্ক দিলাম, তারপর সে অঙ্কটা সেই সূত্রটাকে কাজে লাগিয়ে সলভ করলো। তো এটা হচ্ছে ডিডাকটিভ মেথডের একটি উদাহরণ। এবার আমরা যখন গ্রামারে করব, গ্রামারে যখন প্র্যাকটিস করাবো ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথডকে গ্রামার লার্নিংয়ের ক্ষেত্রে, তখনকার সেটা কীভাবে ব্যবহৃত হবে দেখো। বলছে দিস টু অ্যাপ্রোচেস হ্যাভ বিন অ্যাপ্লাইড টু গ্রামার টিচিং অ্যান্ড লার্নিং। A deductive approach involves the learners being given a general rule which is then applied to specific language examples and honed through practices exercises. An inductive approach involves the learners deducting or noticing patterns and working out a rule for themselves before they practice the language. অর্থাৎ একই জিনিসই বলেছে, দুটাকে একসাথে করে দিয়েছে এখানে। ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে, সূত্র থেকে আমরা উদাহরণ থেকে আমরা সূত্রের দিকে যাচ্ছি, আর ডিডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সূত্র থেকে উদাহরণের দিকে যাচ্ছি। সো এই হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা গেছে বিগত পরীক্ষাগুলোতে। তোমাদের যে পিডিএফগুলো দেওয়া হয়েছে, মেগা পিডিএফগুলো, সেই মেগা পিডিএফে তোমরা কিন্তু এই সম্পর্কে প্রশ্ন পাবে। ইংলিশ পেডাগজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে পিডিএফটা দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা ইংলিশ পেডাগজি আরও একটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব।